একবার ভাবুন তো, আপনি পৃথিবীর ইতিহাসের ভয়াবহ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। চারদিকে বোমার বিস্ফোরণ, বৃষ্টির মতো ধেয়ে আসছে রাইফেলের গুলি, আর আপনার চোখের সামনে কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আপনারই সহযোদ্ধাদের শরীর। এই নরককুণ্ডের মাঝে টিকে থাকার জন্য সবার হাতে যখন রিলোডেড মেশিন গান, তখন আপনার হাত দুটো একদম খালি। হ্যাঁ, আপনি কোনো বন্দুক ছোঁয়া তো দূরের কথা, একটা ছুরি হাতে না নিতেও প্রতিজ্ঞাবদ্ধ। পাগলামি মনে হচ্ছে? কিন্তু আজ থেকে প্রায় ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ঠিক এই পাগলামিটাই করেছিলেন একজন মানুষ। নাম তার ডেজমন্ড ডস। পুরো পৃথিবী যখন একে অপরকে মারতে ব্যস্ত, এই মানুষটি তখন একা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে শত্রু সেনাদের নাকের ডগা থেকে এক রাতে বাঁচিয়ে এনেছিলেন ৭৫ জন পঙ্গু ও রক্তাক্ত সৈনিকের প্রাণ। যুদ্ধের ইতিহাসে এক ফোঁটা রক্ত না ঝরিয়ে, একটা গুলি না চালিয়ে আমেরিকার সর্বোচ্চ সামরিক সম্মাননা মেডেল অফ অনার পাওয়া এই বীরের অবিশ্বাস্য সত্য কাহিনী নিয়ে তৈরি হয়েছে হলিউডের মাস্টারপিস সিনেমা হ্যাকসৌ রিজ। আজকের ভিডিওতে আমরা এই সিনেমার পুরো গল্পটি একদম ভেতর থেকে জানব। এই সিনেমাটির অভিনয়, মেকিং, স্ক্রিন প্লে আমার কাছে এতটাই নিখুঁত মনে হয়েছে যে মনে হবে না আপনি কোনো সিনেমা দেখছেন। সবকিছুই যেন বাস্তব। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার গায়ের লোম খাড়া করে দিতে যাচ্ছে। গল্পের শুরু হয় আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। আমাদের প্রধান চরিত্র ডেজমন্ড ডস এবং তার ভাই হ্যাল ছোটবেলা থেকেই ভীষণ চঞ্চল। তাদের বাবা টম ডস ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একজন অবসরপ্রাপ্ত সৈনিক। যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি টমকে এতটাই মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল যে তিনি সারাদিন মদ্যপ থাকতেন এবং প্রায়ই নিজের স্ত্রী ও সন্তানদের উপর চড়াও হতেন। একদিন টমের দুই ছেলের মধ্যে মারামারি বাঁধে টমের সামনেই। টমের স্ত্রী ঘর থেকে চিৎকার করে বলে, বাচ্চাদের ঝগড়া থামাচ্ছ না কেন? টম বলে, থামাতে গেলে তো দুটোকেই কেলাতে হবে, তার থেকে বরং মারামারিতে যেটা জিতবে ওইটারে ঠেঙাবো। ঝগড়ার এক পর্যায়ে ডেজমন্ড একটি ভারী ইট দিয়ে তার ভাই হ্যালের মাথায় আঘাত করে বসে। হ্যাল সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। টম বলে, ডেজমন্ড, এটা তুই কি করলি? ডেজমন্ড খুব ভয় পেয়ে যায়। হ্যালকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হ্যাল প্রায় মরতে বসেছিল। ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে ডেজমন্ডের ভেতরের আত্মা কেঁপে ওঠে। দেয়ালে থাকা ধর্মীয় বাণীর হত্যাকাণ্ড করো না কথাটি কিশোর হৃদয়ে গেঁথে যায় তার। সে সেদিন সৃষ্টিকর্তার সামনে হাত জোর করে প্রতিজ্ঞা করে সে তার বাকি জীবনে কখনোই কোনো মানুষের গায়ে হাত তুলবে না এবং কোনোদিন অস্ত্র স্পর্শ করবে না। বছর ১৫ কেটে যায়। ডেজমন্ড এখন এক সুদর্শন তরুণ। একদিন এক সড়ক দুর্ঘটনায় একজন আহত মানুষকে সে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডরোথি নামের এক মিষ্টি নার্সের প্রেমে পড়ে যায় সে। তাদের প্রেম যখন সবেমাত্র ডানা মেলেছে, ঠিক তখনই বিশ্বজুড়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানিরা আমেরিকার পার্ল হারবারে হামলা চালায়। দেশের সব তরুণ যখন সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, ডেজমন্ডের রক্ত টকবগিয়ে ওঠে। কিন্তু তার প্রতিজ্ঞা? সে ঠিক করে সে যুদ্ধে যাবে ঠিকই, তবে মানুষকে মারতে নয়, বরং কমব্যাট মেডিক বা যুদ্ধকালীন চিকিৎসক হিসেবে মানুষের প্রাণ বাঁচাতে। তার এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করে তার বাবা। প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকাময় স্মৃতি সে ভুলতে পারেনি। তার ঘনিষ্ঠ ৩ বাল্যবন্ধুর শরীর তার চোখের সামনেই বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হতে দেখেছিল সে। টমের বাড়ির পাশেই সেমেট্রিতে তারা সমাধিস্থ। পিতার কিছুটা অবাধ্য হয়েই নাম লেখায় সেনাবাহিনীতে। ডরোথিকে বিয়ের কথা দিয়ে ডেজমন্ড যোগ দেয় মার্কিন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ডিভিশনে। শুরু হয় বুট ক্যাম্পের কঠোর ট্রেনিং। ডেজমন্ড ফিজিক্যাল ফিটনেস, দৌড়াদৌড়ি বা বাধা পার হওয়ায় সবার চেয়ে এগিয়েছিল। কিন্তু সমস্যা বাঁধল সেদিন, যেদিন সবাইকে রাইফেল দেওয়া হলো। ডেজমন্ড রাইফেল হাতে নিতে পরিষ্কার মানা করে দিল। সে বলল, আমাকে বলা হয়েছিল অস্ত্র হাতে নিতে হবে না, আমি তো মেডিক হিসেবে জয়েন করেছি। সার্জেন্ট হাওয়েল তাকে নিয়ে যায় ক্যাপ্টেন গ্লোভারের কাছে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে, তোমার সমস্যাটা আসলে কি? কেন অস্ত্র নিচ্ছ না? ডজ বলে, সমস্যা না, এটা আসলে ভুল বোঝাবুঝি। আমি জয়েন করার সময় বলেছিলাম আমি অস্ত্র ছুঁতে পারবো না। গ্লোভার বলে, ভুল বোঝাবুঝি সম্ভব না। কেন সম্ভব না জানো? কারণ আমেরিকান সেনাবাহিনী কখনো ভুল করে না। যদি কোনো সমস্যা থেকেই থাকে, সেই সমস্যাটা হচ্ছে তুমি। ডস বলে, আমার অন্য সব কাজ করতে কোনো আপত্তি নাই, শুধু অস্ত্র ধরা আর মানুষ মারা ছাড়া। সার্জেন্ট হাওয়েল ক্যাপ্টেন গ্লোভারকে বলেন, স্যার, এই তালপাতার সেবাইয়ের নাকি প্রতি শনিবারই ছুটি লাগবে, কারণ সে চার্চে গিয়ে ধর্মকর্ম করে। ক্যাপ্টেন তিরস্কার করে বলেন, সেটা কোনো সমস্যা না, যুদ্ধের সময় শত্রুপক্ষকে বলে দিব যে শনিবার ডস দোয়া দরুদ পরে ওই দিন যেন তারা হামলা না চালায়। কর্তৃপক্ষ দেখলো ডসকে বুঝিয়ে কাজ হচ্ছে না, আইনত তাকে বাদও দেওয়া যাচ্ছে না। এরপর শুরু হলো ডেজমন্ডের উপর নারকীয় নির্যাতন। তাকে দিয়ে ক্যাম্প পরিষ্কার করা, এমনকি টয়লেটগুলো পরিষ্কার করাতে লাগলো। কাপুরুষ উপাধি দেওয়া হলো। শেষমেশ রাতের অন্ধকারে ব্যারাকে তার নিজের সহযোদ্ধারাই তাকে লাথি ঘুষি মেরে রক্তাক্ত করে দিল। সবাই ভেবেছিল ডেজমন্ড ভয় পেয়ে পরের দিন ক্যাম্প ছেড়ে পালাবে। কিন্তু পরের দিন সকালে ভাঙা শরীর আর ফোলা চোখ নিয়ে ডেজমন্ড যখন লাইনে এসে দাঁড়ালো, তখন সবার চোখ কপালে উঠল।
বিশেষ করে স্মিটি নামে এক অহংকারী সৈনিক, যে ডেজমন্ডকে কোনো কারণ ছাড়াই ঘৃণা করতে শুরু করেছিল। ট্রেনিং শেষে সবাইকে যখন ছুটি দেওয়া হলো, ডসকে তখন ছুটি দেওয়া হচ্ছিল না। কারণ হিসেবে জানানো হচ্ছিল যে তোমার অস্ত্রের ট্রেনিং এখনো অসমাপ্ত। এদিকে তার ওই দিনই বিয়ের কথা থাকে ডরোথির সাথে। ডরোথির সাথে তার বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলো। এত সব অত্যাচারেও যখন কাজ হচ্ছিল না, তখন তারা ডসকে সামরিক আদালতে দাঁড় করালো কমান্ড অমান্যর দায়ে। সময় মতো বিয়ের জন্য চার্চে হাজির না হওয়ায় ডরোথি ডেজমন্ডসের খবর নেয়। ডরোথি ডেজমন্ডের দুরবস্থার কথা জানতে পারে এবং ডেজমন্ডের বাসায় জানিয়ে দেয়। তাকে জেলে পাঠানোর সব ব্যবস্থা পাকা। কিন্তু ঠিক শেষ মুহূর্তে আদালতে নাটকীয়ভাবে প্রবেশ করেন ডেজমন্ডসের বাবা টম ডস। নিজের পুরনো যুদ্ধের ইউনিফর্ম পরে তার প্রাক্তন কমান্ডারের একটি চিঠি এনে তিনি আদালতের সামনে পেশ করেন। সেই চিঠির জোরে আদালত রায় দেয় আমেরিকার সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক অস্ত্র ছাড়াও দেশের সেবা করতে পারবে। ডেজমন্ডকে কোনো অস্ত্র ছাড়াই যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়। 1945 সাল। ডেজমন্ডের 7ম ইনফ্যান্ট্রি ডিভিশনকে পাঠানো হয় জাপানের ওকিনাওয়া দ্বীপে। সেখানে আছে এক বিশাল খাড়া পাথুরে পাহাড়, যার নাম হ্যাকশোর রিজ। জাপানিরা এই পাহাড়ের উপর এমনভাবে বাংকার আর সুড়ঙ্গ তৈরি করে রেখেছিল যে এর আগে আমেরিকার বেশ কয়েকটি দল সেখানে গিয়ে স্রেফ লাশ হয়ে ফিরে এসেছে। দড়ির বিশাল জাল বেয়ে ডেজমন্ডরা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছায়, প্রথম কয়েক মিনিট সব শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই যেন নরকের দরজা খুলে গেল। চারদিক থেকে জাপানি সেনারা আত্মঘাতী হামলা শুরু করলো। বোমার আঘাতে শরীর উড়ে যাচ্ছে, কামানের গোলায় বাংকার ধ্বংস হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন নিজের জীবন বাঁচানোই অসম্ভব, সেখানে ডেজমন্ড এক বাংকার থেকে অন্য বাংকারে দৌড়ে বেড়াতে লাগলো। তার হাতে কোনো বন্দুক নেই, আছে শুধু কিছু ব্যান্ডেজ আর মরফিন। যে স্মিটি ডেজমন্ডকে কাপুরুষ বলেছিল, সে দেখলো এই ছেলেটি নিজের জীবনের পরোয়া না করে গুলির মুখে গিয়ে আহত সৈনিকদের টেনে আনছে। সেই রাতে এক গর্তে আশ্রয় নিয়ে স্মিটি ডেজমন্ডের কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে সে ডেজমন্ডকে চিনতে ভুল করেছিল। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। পরদিন সকালে জাপানিরা এমন এক কাউন্টার অ্যাটাক করল যে মার্কিন বাহিনী টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হলো। কমান্ডার নির্দেশ দিলেন সবাই যেন পাহাড় থেকে নিচে নেমে যায়। মার্কিন সেনারা যে যেভাবে পারল নিচে নেমে এলো। পাহাড়ের ওপর পড়ে রইল শত শত আহত আধমরা আমেরিকান সৈনিক, আর তাদের শেষ করতে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো নিষ্ঠুর জাপানি জল্লাদের দল। কিন্তু পাহাড়ের উপর একজন মানুষ তখনও রয়ে গিয়েছিল। সে আর কেউ নয়, সে ডেজমন্ড ডস। নিচে থাকা আমেরিকান অফিসাররা ভেবেছিলেন ওপরে যারা আছে তারা সবাই শেষ। কিন্তু ডেজমন্ডের মন সায় দিল না। সে আকাশের দিকে তাকিয়ে একটা কথাই বলছিল, প্লিজ লর্ড, হেল্প মি টু গেট ওয়ান মোর। হে মালিক, আমাকে আরও একজনকে বাঁচাতে সাহায্য করো। শুরু হলো ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য উদ্ধার অভিযান। ডেজমন্ড হামাগুড়ি দিয়ে রক্তাক্ত যুদ্ধের ময়দানে ঘুরে বেড়াতে লাগলো। কোনো সৈনিকের শ্বাস সচল দেখলেই সে তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতো পাহাড়ের কিনারায়। তারপর দড়ি দিয়ে একটি বিশেষ গিঁট তৈরি করে একা নিজের গায়ের জোরে সেই খাড়া পাহাড় থেকে এক একজন আহত সৈনিককে নিচে নামিয়ে দিতে লাগলো সে। একজনকে নামিয়েই সে আবার প্রার্থনা করত, হে ঈশ্বর, আমাকে আরেকজন খুঁজে পেতে সাহায্য করো। জাপানি সেনারা যখন আহতদের বুকে বেয়নেট চালাচ্ছিল, ডেজমন্ড তখন তাদের চোখের সামনে দিয়ে আমেরিকানদের উদ্ধার করছিল। এমনকি সে নিজের শত্রু অর্থাৎ দুজন আহত জাপানি সৈন্যকেও ব্যান্ডেজ করে নিচে পাঠিয়ে দিয়েছিল। সারা রাত ধরে এক ফোঁটা পানি না খেয়ে রক্তাক্ত হাত নিয়ে ডেজমন্ড একা ৭৫ জন মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিচে নামায়। পরদিন সকালে নিচে থাকা সৈনিকরা যখন একের পর এক জীবিত মানুষকে ওপর থেকে নেমে আসতে দেখল, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। পরদিন সকালে মার্কিন বাহিনী আবার পাহাড় দখলের সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস ঘটল। ক্যাপ্টেন গ্লোভার ডেজমন্ডকে বললেন, তুমি প্রার্থনা শেষ না করা পর্যন্ত আজ কোনো সৈনিক পাহাড়ে উঠবে না, কারণ ওরা জেনে গেছে তুমি সাথে থাকলে ওরা মরবে না। যে ডেজমন্ডকে সবাই একসময় অবহেলা করেছিল, আজ সেই পুরো ব্যাটালিয়নের অনুপ্রেরণা। ডেজমন্ডের প্রার্থনার পর মার্কিন সেনারা আবার পাহাড়ে ওঠে এবং জাপানিদের উপর চড়াও হয়। এ সময় মার্কিন সেনাদের হঠাৎ তীব্র আক্রমণে যখন একের পর এক জাপানিদের লাশ পড়তে লাগলো, তখন সারেন্ডারের ভঙ্গিতে গর্ত থেকে বেরিয়ে আসতে লাগলো জাপানি সেনারা। এ সময় যুদ্ধনীতি ভঙ্গ করে জাপানি এক সেনার নিক্ষেপিত একটা গ্রেনেড ডেজমন্ডের দিকে ধেয়ে আসলে নিজের সহযোদ্ধাদের বাঁচাতে সে নিজের পা দিয়ে গ্রেনেডটি লাথি মেরে সরিয়ে দেয়। গ্রেনেডটি শূন্যে বিস্ফোরিত হয়ে ডেজমন্ডের পা ঝাঁঝরা হয়ে যায়। কিন্তু স্ট্রেচারে করে নিচে নামার সময় ডেজমন্ড দেখতে পায় তার হাতে থাকা তার স্ত্রীর দেওয়া পবিত্র বাইবেলটি হারিয়ে গিয়েছে, যা তার সহযোদ্ধারা জাপানিদের বাংকার থেকে খুঁজে এনে তার হাতে তুলে দেয়। এই দিনে জাপানিরা চরম পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং আনুষ্ঠানিকভাবে সেনারা সারেন্ডার করে। জাপানি সেনা কমান্ডার তাদের রীতি অনুযায়ী সারেন্ডারের পূর্বেই স্বইচ্ছায় ছিন্নমস্তক হয়। মুভির শেষে আমাদের দেখানো হয় আসল ডেজমন্ড ডসের কিছু ফুটেজ এবং ইন্টারভিউ। হ্যাকশো রিজের এই যুদ্ধ জয় করার পর আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান নিজে ডেজমন্ডকে মেডেল অফ অনার পরিয়ে দেন। 2006 সালে 87 বছর বয়সে এই মহানায়কের মৃত্যু হয়।
বন্ধুরা, হ্যাকশরিজ শুধু একটা যুদ্ধের সিনেমা নয়, এটি আমাদের শেখায় যে পুরো পৃথিবী একদিকে আর অপরদিকে যদি আপনার বিশ্বাস সৃষ্টিকর্তার উপর অটুট থাকে, তবে একা একটা মানুষও পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ডেসমন্ডসের এই অবিশ্বাস্য ত্যাগ যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো অসাধারণ সিনেমার গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।